আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আমি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু আমাদের বইয়ের আমাদের কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার, সেটা সৃজনশীল হোক, সেটা সাজেশন হোক, সেটা এমসিকিউ হোক, সেটা শর্ট কোশ্চেন হোক, সকল কিছুর কিন্তু পুঙ্খানুপুঙ্খানু অর্থাৎ যা যা দরকার সব কিছু তোমাদেরকে এই বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, প্রত্যেকটা অংশের সাথে কিন্তু আমরা কিউআর কোড দিয়েছি, যাতে করে তোমরা যখনই বইটা পড়তে বসবে, যদি কখনো মনে হয় যে না আমি এই জিনিসটা বুঝতেছি না, কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখলে তোমার কাছে সব কিছু কী হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। তো সেই হিসাবে এই বইটা যারা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো, প্লাস যারা যারা কেমিস্ট্রিতে ভালো বাট আরও ভালো করতে চাও, বোথ শ্রেণীর স্টুডেন্টদের জন্যই কিন্তু বইটা একটা ভালো সহায়ক হিসেবে কাজ করবে। সো আমি আশা করতেছি তোমরা বাজার থেকে এই বইটি সংগ্রহ করবে এবং কেমিস্ট্রিতে এটা পড়ার মাধ্যমে নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করবে। ওকে, সো চলো আমরা এখন যাচ্ছি যে আজকে আমরা কোন অংশ নিয়ে আসলে আমরা কথা বলবো, আমাদের বই আসলে আলোচনার বিষয়টা কি, আমরা আসলে কোন পার্টটাতে বেশি ফোকাস দিব আজকে। ওকে, সো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে, আমি একটু উঠাই। আচ্ছা দেখো, আজকে আমরা কথা বলবো এই পার্ট নিয়ে যে কি বলতেছে, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া রেডক্স নন রেডক্স বাদে। অর্থাৎ আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়েই কথা বলবো, বাট সেখানে রেডক্স এবং নন রেডক্স পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব না, কেননা আমাদের গত যে পর্ব অর্থাৎ এর আগে যেই পর্বটা নেওয়া হয়েছে সেখানে আমরা মোটামুটিভাবে রেডক্স নন রেডক্স নিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের সপ্তম অধ্যায় কিন্তু রেডক্স নন রেডক্স বাদে আরও কিছু বিক্রিয়া আছে যেগুলো নিয়ে আলোচনা করা হয়নি এমসিকিউতে। তো আজকে আমরা সেই পার্টগুলোতে ফোকাস করব। এখানে মেইনলি কে কে আসতে পারে, এখানে মেইনলি আসতে পারে অধক্ষেপণ পানি যোজন বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, এই টাইপের যারা যারা আছে এরা আসতে পারে। কেননা লাস্ট পার্টে কিন্তু আমরা রেডক্স যাই সংযোজন, সংশ্লেষণ, দহন এগুলো নিয়ে কথা বলেছি, প্লাস নন রেডক্সের মধ্যে ছিল আমাদের অধক্ষেপণ বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রশমন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো নিয়ে আমাদের কথা বলা শেষ। তো এই পর্বে আমরা রেডক্স এবং নন রেডক্স বাদে অন্যান্য টাইপের যে বিক্রিয়াগুলো আছে এবং এখান থেকে যেই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে আমরা সেই অংশগুলোতেই ফোকাস করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, সো এখানে আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তাপের উপর বেস করে, তাপকে প্রধান ফোকাসে রেখে আমরা যে কোনো বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি। অ্যান্সার হচ্ছে কয় ভাগে বলো তো, দুই ভাগে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। সো তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সকল প্রশমন বিক্রিয়ায় কীরকম হবে। আমরা এটা লাস্ট পার্টে আলোচনা করেছিলাম, ইভেন আজকে আলোচনা করতেছি। সকল প্রশমন বিক্রিয়াই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই তাপের মান মোটামুটি কত, ডেলেজের ভ্যালু কত হয়, -57.34 কিলোজুল, জাস্ট এরকম একটা ভ্যালু হয়। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হলে সেই ভ্যালুর মান হয় -57.34। সো আমরা এখানে বলতে পারি সকল প্রশমন বিক্রিয়া কি হবে বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া হবে। সকল প্রশমন বিক্রিয়া হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী। সো আগের বারের কোশ্চেনটাকে এবার ঘুরিয়ে করতেছে যে কোন রকমের বিক্রিয়া সবসময় তাপ উৎপাদী হয়, কোন রকমের বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। আমরা এটা মনে রাখবো যে হ্যাঁ, প্রশমন বিক্রিয়ার দুইটা কোয়ালিটি সে মেনটেন করতেছে। নাম্বার 1 সে নন রেডক্স বিক্রিয়া, আর নাম্বার 2 সে তাপ উৎপাদী বিক্রিয়া। সো সে দুই জায়গাতেই কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে। এখান থেকে অনেক রকম প্রশ্ন হতে পারে, যেটা আমরা লাস্ট পর্বে আলোচনা করেছিলাম যে নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া, এখানে কিন্তু প্রশমন বিক্রিয়া যদি থাকে সেই অ্যান্সার হিসেবে বসবে। এবং আজকে আমরা যেহেতু তাপ উৎপাদী এবং তাপ হারি অংশ নিয়ে কথা বলতেছি, এখানেও দেখো যদি প্রশ্ন আসে যে কোন শ্রেণীর বিক্রিয়ায় সর্বদা তাপ উৎপাদী, তাহলে সেখানেও আমরা প্রশমন বিক্রিয়াকে নিতে পারবো। আচ্ছা ফাইন, যাচ্ছি আমরা পরবর্তী বিক্রিয়া। দেখো কি বলেছে যে এখানে কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, তোমাকে 4টা বিক্রিয়া দিয়েছে, এর মধ্যে বলতেছে যে কোনটা তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়ার কিছু কোয়ালিটিস, কিছু শর্ত আমাদেরকে মনে রাখতে হবে। ইভেন অনেক সময় আমাদেরকে কিছু পরিচিত বিক্রিয়া ডেলেজের মান মুখস্থ করতে হবে। সো আমরা একটা কমন জিনিস বুঝি যে বিয়োজন বিক্রিয়া কখনোই তাপ উৎপাদী হতে পারে না, বিয়োজন বিক্রিয়া হয় সবসময় তাপ হারি বিক্রিয়া। ওকে, তো এখানে দেখো যেটা বলেছে যে প্রথম বিক্রিয়াটা সালফার ডাইঅক্সাইডকে ভেঙে আমরা সালফার অক্সিজেন পাচ্ছি, এটা আমরা নিব না, এটা কি বিয়োজন বিক্রিয়া। পরেরটাও কি বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। আমি আগেই বলে দিয়েছি যে তোমরা অলওয়েজ মনে রাখবা বিয়োজন বিক্রিয়া সবসময় হয় তাপ হারি বিক্রিয়া। বিয়োজন তাপ দেওয়ার ফলেই কিন্তু সেটা ভেঙে যাবে, কোনো একটা বিক্রিয়াকে আমরা আলাদা করতে পারবো, সো সেটা অলওয়েজ তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, আর 3 নাম্বার বিক্রিয়ার বলছিলাম আমরা যে কখনো কখনো বিক্রিয়া ডেলেজের মান তোমাকে মনে রাখতে হবে। সো এই বিক্রিয়া ডেলেজের মান হচ্ছে পজিটিভ 180,
আর পরবর্তী বিক্রিয়া ডেলেজের মান হচ্ছে -92। সো এটা আসলে আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এই বিক্রিয়াগুলো ডেলেজের মান আমাদের বইয়ে দেওয়া আছে, যেগুলো খুব বেশি পরিমাণে আসে। তো সেগুলো আমাদের মনে রাখাটাই আমাদের জন্য বেটার হবে, কেননা আমাদেরকে যখন এক্সামে আসবে প্রশ্নগুলো, তখন যেন আমরা ডেলেজের মান মনে যেটা আমরা মুখস্থ করেছি সেখান থেকে দেখে যেন সহজেই অ্যান্সারটা ফিল আপ করে ফেলতে পারি। সো কোনটা হবে বলো তো? বলছে তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা হতে পারে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো 110 নম্বর প্রশ্নে কি বলতেছেন, স্বাভাবিকভাবে সকল দহন বিক্রিয়া কিরূপ? সকল দহন বিক্রিয়া হচ্ছে স্বাভাবিকভাবে তাপ উৎপাদী বিক্রিয়া। স্বাভাবিকভাবে সকল দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ দহন বিক্রিয়ার অনেকগুলো শর্ত ছিল। নাম্বার 1, বিক্রিয়াকে অক্সিজেন থাকতে হবে, যার সাথে আমি দহন করতেছি তার অক্সাইডে পরিণত হতে হবে। 3 নাম্বার তাপ উৎপাদী। সো এই শর্তগুলোর মধ্যে তাপ উৎপাদী একটা শর্ত ছিল। সো স্বাভাবিকভাবে সকল দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী। আচ্ছা, পরের বিক্রিয়াটা দেখো যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু 2NO। এই বিক্রিয়া থেকে বোঝা যায়, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি বুঝতে পারবো? এটি একটি তাপহারী বিক্রিয়া। ইয়েস, একটু আগে এটা ডেলেজের নিয়ে আমরা কথা বলেছিলাম যে এটা ডেলেজের মান কত হবে? এটা ডেলেজের মান হচ্ছে পজিটিভ 180। দেখো তাহলে এখান থেকে যেটা বলতে চাচ্ছে যে ডেলেজের ভ্যালু হচ্ছে পজিটিভ 180। তাহলে আমরা কি বুঝতে পারি? নাম্বার 1, এটি তাপহারী বিক্রিয়া। নাম্বার 2, ডেলেজের মান যেহেতু পজিটিভ বলে দিয়েছি, এই বিক্রিয়ার ডেলেজের মান ধনাত্মক। আর নাম্বার 3, বিক্রিয়া চলাকালীন 180 কিলোজুল তাপ শোষিত হয়। যেহেতু খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? তাপ উৎপন্ন হবে। আর তাপহারী বিক্রিয়া মানে কি? তাপ শোষিত হবে, অর্থাৎ সে পরিবেশ বা তার এনভায়রনমেন্ট থেকে তাপটা শোষণ করে বিক্রিয়ার মধ্যে নিয়ে যাবে। সো 3 নাম্বার পার্টটাও সঠিক, কেননা এখানে তো বলছে যে 100 কিলোজুল তাপ কি হয়? শোষিত হয়। 180 কিলোজুল তাপ শোষিত হয়। সো এখান থেকে পাচ্ছি আমরা এই 3টা পার্ট। সো 1, 2, 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কত হচ্ছে? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এখান থেকে ঘ নাম্বার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত? এই যে আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ঘ নাম্বারটা হবে এটার অ্যান্সার 57.34। এটা মনে রাখো, এটা মাঝে মাঝে না, প্রায় এমসিকিউতে আসে। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? -57.34। আচ্ছা, এর পরবর্তীতে কি বলছে দেখো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু 2NO। এই বিক্রিয়া ডেলেজের মান কত? সো আমরা জানি যে এই বিক্রিয়া ডেলেজের মান কত? 180 কিলোজুল। এবং এটা দেখো রিসেন্ট প্রশ্ন এসেছে, যশোর বোর্ড 2025-এও এই প্রশ্ন দিয়েছে। সো ডেলেজের মানগুলো মুখস্থ রাখা, ডেলেজের মানগুলো মনে রাখা, এটা আসলে আমাদের উচিত, কারণ আমাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু ডেলেজের মান কখনো কখনো এরকম ফিক্সড ভ্যালু হিসেবে আসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এই বিক্রিয়ার ডেলেজের মান কত? সো এই বিক্রিয়ার ডেলেজের মান -92 কিলোজুল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সেম টাইপের কোশ্চেন, নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু 2NO। এই বিক্রিয়ায় কত কিলোজুল তাপ শোষিত হয়? যেহেতু এখানে আমি বলছি আগে যে ডেলেজ ধনাত্মক, তার মানে বিক্রিয়া তাপহারী হবে। তো এখন কোশ্চেনটা একটু ঘুরাই করতেছে যে কত কিলোজুল তাপ শোষিত হয়? কত কিলোজুল তাপ শোষিত হবে? 180 কিলোজুল তাপ শোষিত হবে। 180 কিলোজুল তাপ শোষিত হবে। ওকে, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো, কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, যে কোনো একটি উৎপাদ অপসারণ করা। আচ্ছা, আমি একটা সহজ একটা উদাহরণ দেই। ধরো আমাদের একটা বিক্রিয়া আছে এরকম, ধরো হাইড্রোজেন আয়োডাইড, এটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? হাইড্রোজেন পাচ্ছ, আর কি পাচ্ছ? তুমি আয়োডিন পাচ্ছ, এবং এখান থেকে 2 নাও। এখন ধরো বিক্রিয়া তৈরি হওয়ার সময় তুমি উৎপাদ থেকে যে কোনো একটা অংশকে তুমি সরাই ফেলতেছো, অর্থাৎ হাইড্রোজেন যখনই তৈরি হচ্ছে তখনই আমরা হাইড্রোজেনকে এখান থেকে সরাই নিয়ে যাচ্ছি। তো আমাদের বিক্রিয়া যে রিভার্স হবে, বিক্রিয়া যে আমরা তো উভমুখী মানে কি বুঝি, যে হাইড্রোজেন আয়োডাইডকে ভাঙলে যেরকম হাইড্রোজেনের আয়োডিন পাওয়া যাবে, আবার হাইড্রোজেনের আয়োডিন মিলে পুনরায় আবার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারবে। এখন যেহেতু আমি হাইড্রোজেনটাকে এখান থেকে সরাইয়া নিচ্ছি, তাহলে উৎপাদে কি আছে? উৎপাদে একা আয়োডিন আছে। তাহলে এই একা আয়োডিনের পক্ষে তো আর হাইড্রোজেন আয়োডাইড বানানো সম্ভব না। সম্ভব, কারণ সে তো হাইড্রোজেন ছাড়া কখনোই হাইড্রোজেন আয়োডাইড বানাতে পারবে না। সেই জন্যই বলতেছে যে আমাদের কোনো একটা বিক্রিয়াকে একমুখী করার একটাই উপায়, যে কোনো একটি উৎপাদ কি করতে হবে? সেখান থেকে আমাদেরকে সরাই ফেলতে হবে। আচ্ছা, নিচের কোন বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত হলে একমুখী হয়? খোলা পাত্রে, খোলা পাত্র মানে কি বুঝাইছে? যে তুমি বিক্রিয়াটাকে বদ্ধ পাত্রে না, খোলা একটা পাত্রে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার ফলে তোমার যে প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো একটা গ্যাসীয় হতে হবে। সো দেখো কার কার কথা সে বলতেছে। ওকে, সো এখানে যেটা পরিচিত, যেটা কমন, দেখো যে এই যে এটা আমাদের বইয়ের মধ্যে ছিল, খোলা পাত্রে হলে এটাকে আমরা একমুখী করতে পারবো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে, খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে সেখানে ক্যালসিয়াম অক্সাইড আর কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাসীয় পদার্থ,
তো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন এখানে দেখো গ নাম্বার অপশনটাও কিন্তু খুব ক্লোজ, এবং কখনো কখনো এটা সত্য হতে পারে, কেননা ক্লোরিন এখানে কি পদার্থ, গ্যাসীয় পদার্থ। ক্লোরিন এখানে কি পদার্থ, গ্যাসীয় পদার্থ। সো এটা একটু মাথায় রাখতে হবে। বাট যেহেতু এই লাস্ট অপশনটা সরাসরি আমাদের বই থেকে এসেছে, আমাদের বইয়ের মধ্যে এই বিক্রিয়াটা অলরেডি মেনশন করাই আছে যে হ্যাঁ, আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়াটা যদি আমরা খোলা পাত্রে নিয়ে করি তাহলে সেটা আমাদের কি হবে, একমুখী বিক্রিয়া হয়ে যাবে। ওকে, যাচ্ছে পরবর্তী অংশ। দেখো কোনটি পানি যোজন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। আচ্ছা ফাইন, পানি যোজন বিক্রিয়ার শর্ত কি বলতো? পানি যোজন বিক্রিয়ার শর্ত হচ্ছে বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানির কোনো রূপ পরিবর্তন হবে না, শুধুমাত্র ক্লাস পানি আকারে, শুধুমাত্র ক্লাস পানি আকারে এইটা উৎপাদে গিয়ে জমা হয়ে যাবে, ক্লাস পানি আকারে। সো এখানে দেখো এই পানি যোজন বিক্রিয়ার খেয়াল করো, এই যে সো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে উল্টে গেছে, জাস্ট বিক্রিয়কটা এই পাশে হবে আর মানে বিক্রিয়কটা যাবে উৎপাদে, উৎপাদটা আসবে বিক্রিয়ক। সো এখানে আমার গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কেন? দেখো ফার্স্ট অফ অল এখানে পানি আছে এবং সেই পানির কোনোরূপ পরিবর্তন না হয়ে জাস্ট ক্লাস পানি আকারে উৎপাদে কি হয়েছে, বসে গেছে আর কি। তো তাহলে এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো, পানি যোজন বিক্রিয়া। সবগুলো বিক্রিয়ারই কিন্তু কিছু কিছু স্পেসিফিক শর্ত আছে, সেই শর্তটা আমাদের জানতে হবে। শর্তটা যখনই আমরা জানবো তখনই আমরা বাকি পয়েন্টগুলোকে খুব সহজে বাদ দিতে পারবো এবং শর্ততে আমরা ফোকাস করতে পারবো। সো পানি যোজন বিক্রিয়ার শর্ত হচ্ছে বিক্রিয়কে পানি থাকবে, সেই পানির কোনোরূপ চেঞ্জ না হয়ে জাস্ট এরকম ডট বা যেটাকে আমরা বলি ক্লাস পানি, এই ক্লাস পানি আকারে উৎপাদে জমা হয়ে যাবে। তো তখন আমরা সেটাকে পানি যোজন বিক্রিয়া বলতে পারবো। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে, কোনটি একই সাথে পানি বিশ্লেষণ ও অধক্ষেপণ বিক্রিয়া। এখানে একটা বিক্রিয়া আছে যেটা একই সাথে পানি বিশ্লেষণ প্লাস অধক্ষেপণের কাজ করবে। দেখো খ নাম্বার অপশনটাকে আমরা অ্যান্সার হিসেবে বেছে নিচ্ছি, খ নাম্বার। এবার আসলে কারণটা কি, কারণটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া আমরা কাকে বলবো, যেই বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানি দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। তো এখানে দেখো এই যে বিক্রিয়কে পানি আছে এবং সেই পানিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম, এই পানি কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে অদ্রবণীয়, অর্থাৎ সে পানির সাথে দ্রবীভূত হয় না। তো যেহেতু সে পানির সাথে দ্রবীভূত হয় না সেহেতু সে কি তৈরি করবে, একটা অধক্ষেপ তৈরি করবে। তাহলে দুই নাম্বার বিক্রিয়াটা একই সাথে দুইটা শর্ত ফিল আপ করতেছে, এটা একই সাথে পানি বিশ্লেষণ বিক্রিয়া, একই সাথে এটা অধক্ষেপণ বিক্রিয়া, এবং এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে সরাসরি আছে। অতএব এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার আর খুঁজতে হবে না, জাস্ট নিজেরাই দেখে পারবে। এমন না যেটা বাহির থেকে আসে, বইয়ের বাহির থেকে দেওয়া হয়েছে এরকমটা, এটা জাস্ট এই প্রশ্ন, এই সকল প্রশ্ন সময় সরাসরি বইয়ের মধ্যে থেকে দেওয়া হচ্ছে। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো সিলিকন ক্লোরাইড প্লাস পানি ইজিকস টু সিলিকন হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়াটি কি ধরনের, বিক্রিয়াটি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ কেন, কারণ পানি আছে এবং সেই পানিকে দেখো দুইটা অংশে ভাগ করতেছে, একটা হচ্ছে এখানে পাচ্ছ OH আর এখানে পাচ্ছ হচ্ছে H, তাহলে OH মাইনাস আর এখানে তৈরি হচ্ছে কি H প্লাস। তো এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো। আচ্ছা নেক্সট কোশ্চেন, এই যে সেম উপরে কোশ্চেনটা যে পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। সো দেখো যে উৎপাদ তো তোমার সাথে আছে, কি কি উৎপন্ন করে, আইদার HCl উৎপন্ন করবে আর না হয় সিলিকন হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। সো সিলিকন হাইড্রোক্সাইডের সংকেতটা OH4 হবে, কারণ সিলিকনের যোজনী 4। সো OH4 এখানে 2 দেওয়া আছে। সিলিকন ডাইঅক্সাইড কখনোই হবে না, ট্রাইঅক্সাইড তো হবেই না, তাহলে আনসারটা হচ্ছে কত, খ নাম্বার। অ্যান্সারটা কত হচ্ছে, খ নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি ইজিকস টু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। আচ্ছা বিক্রিয়াটি কি ধরনের, ওকে ফাইন। তো শর্ত হচ্ছে আমরা দেখবো ফার্স্টে বিক্রিয়াকে পানি আছে কিনা, ইয়েস পানি আছে, এবং সেই পানি দুইটা অংশে ভাগ হয়েছে কিনা, এখানে পাচ্ছি কি আমরা OH মাইনাস আর এখানে পাচ্ছি কি আমরা H প্লাস, তাহলে অবশ্যই সেই পানি দুইটা অংশে ভাগও হচ্ছে, তাহলে এটা সঠিক কি হবে, এটা সঠিক হবে ক নাম্বার আর্দ্র বিশ্লেষণ, সঠিক হচ্ছে ক নাম্বার আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, সিলিকন ক্লোরাইড এবং পানির মধ্যে সংঘটিত হয়, এটা হতে পারে, মানে সবসময় যে এরকমটা হবে এমনটা না, কিন্তু এখানে যে অপশনটা আছে সেটা মিথ্যা না। এখানে পানি যেহেতু বলছে বিক্রিয়কে, আমার এই পানির সাথে অন্য যে কেউ আসতে পারে, হ্যাঁ এটা সত্য। অদ্রবণীয় যৌগ উৎপন্ন হতে পারে, ইয়েস অদ্রবণীয় যৌগ উৎপন্ন হয়, কে উৎপন্ন হয় বলতো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো উৎপন্ন হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদ্রবণীয় যৌগ উৎপন্ন হচ্ছে যে কিনা পানিতে দ্রবীভূত হয় না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানির মধ্যে বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়া, এটা সত্য, আমরা উপরে দেখেছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানির যে বিক্রিয়াটা সেটা একটা অধক্ষেপণ বিক্রিয়া। সো এখানে কোনটা সঠিক, এখানে আমাদের ঘ নাম্বারটা সঠিক, এখানে আমাদের ঘ নাম্বারটা সঠিক। 3 নাম্বার পয়েন্টটা কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানির একটা বিক্রিয়া ছিল,
এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি হাইড্রোক্সাইড না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানির বিক্রিয়া, এই যে পদক্ষেপ তৈরি হচ্ছিল সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো তাহলে আমাদের এই বিক্রিয়া সঠিক অ্যান্সার হচ্ছে 123 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে কত? 123 নম্বর সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। এখানে তিনটা পয়েন্টই কি, তিনটা অপশনই কি এখানে সঠিক। সো আমরা এখানে এটাকে সঠিক হিসেবে বিবেচনা করতে পারবো। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস HCl ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। আচ্ছা, এই বিক্রিয়াটি কোন রকমের বিক্রিয়ার মধ্যে পড়েছে? তো এই বিক্রিয়াটি পড়তেছে আমাদের ফার্স্ট অফ অল দেখো, এটা প্রশমন বিক্রিয়া নাম্বার 1, সেকেন্ড হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সো একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কেন বললাম? এইটা কি HCl তো অ্যাসিড, আর ধাতুর অক্সাইড কি ধরবি বলতো? ধাতুর অক্সাইডকে কিন্তু ক্ষারক বলে। কি বলে বলতো? ক্ষারক বলে। সো ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারক, আর HCl কি একটা অ্যাসিড। তাহলে ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে কি? লবণ প্লাস পানি। সো বিক্রিয়াটি একই সাথে তাপ উৎপাদী, কেননা যেহেতু প্রশমন বলতেছি তাহলে একই সাথে কি হবে? তাপ উৎপাদী হবে, আর জারণ বিজারণ হবে না, কারণ এটা নন রেডিয়াস। তাহলে 1 এবং 3 সঠিক, যেটা কিন্তু আমার ক্ষয়ের সাথে মিলে যাবে। 1 এবং 3 সঠিক, যেটা আমার ক্ষয়ের সাথে মিলে যাবে। সো বিক্রিয়াটা একটু দেখো যে এখানে কোন কোন পয়েন্টগুলো জাস্ট কিভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো, বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, বেরিয়াম সালফেট প্লাস পানি। এই বিক্রিয়াটি কি ধরনের? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা কি বলতো? ক্ষার। এইটা কি? অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষার মিলে কি উৎপন্ন করতে পারবে? লবণ পানি, তাই না? দেখো, লবণ এবং পানি তৈরি করেছে। সো এটা কি? প্রশমন। আচ্ছা, আবার এই বিক্রিয়ার ফলে খেয়াল করো, এই বিক্রিয়ার ফলে কিন্তু আমার অদক্ষেপ, এই যে বেরিয়াম সালফেট, এর একটা অদক্ষেপ তৈরি হবে। কি তৈরি হবে বলতো? বিক্রিয়ার ফলে কি তৈরি হবে? একটা অদক্ষেপ তৈরি হবে। সো যেহেতু এই বিক্রিয়ার ফলে অদক্ষেপ তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? অদক্ষেপণও বলতে পারবো। নাম্বার 3, সকল প্রশমন বিক্রিয়া কি বিক্রিয়া বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। সো বিক্রিয়াটা কিন্তু তিনটা শর্তকে ফিল আপ করতেছে। একই সাথে সে প্রশমন, একই সাথে সে অদক্ষেপণ, একই সাথে সে তাপ উৎপাদী। এবং এইরকম কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দিয়ে দেয়, যেটা হয়তোবা তোমরা অনেকে দুই একটা পয়েন্ট জানতে নাও পারো, কিন্তু আসলে এই বিক্রিয়াটা তিনটা শর্তকে সে কি করছে? ফিল আপ করছে। তিনটা শর্তকে সে ফিল আপ করছে। সো আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে কত? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে ঘ নাম্বার। তিনটা শর্ত যেহেতু সে ফিল আপ করছে। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে। কি বলতেছে দেখো, যে সাধারণ অবস্থায় X যৌগের সাথে পানি বিক্রিয়া করে সাদা অদক্ষেপ সৃষ্টি করে। যৌগটির আণবিক ভর হচ্ছে 133.5। ওকে, তো এখন এটি কি ধরনের বিক্রিয়া? তো এখানে শর্তগুলো একটা মনে রাখতে হবে, যে বলতেছে সাধারণ অবস্থায় X যৌগের সাথে পানি বিক্রিয়া করে সাদা অদক্ষেপ সৃষ্টি করে। তাহলে এখানে দেখো, তোমার অপশনে কি আছে? অপশনে আছে পানি সংযোজন, পানি বিয়োজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ বিজারণ। যেহেতু বলছে অদক্ষেপ সৃষ্টি করে, জারণ বিজারণ হবে না, তাহলে আমাদের বাকি বিক্রিয়াগুলো হতে পারে। পানি বিয়োজন বিক্রিয়া এখানে আমরা পাচ্ছি না, কেননা অদক্ষেপ কথাটা বলাই আছে। তাহলে অদক্ষেপ সৃষ্টি হয় সবসময় কোন বিক্রিয়া থেকে বলতো? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া থেকে। মনে রাখবা যে অদক্ষেপ যখনই বলবে সৃষ্টি হচ্ছে, তখনই সেটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া থেকে সৃষ্টি হবে। পানি সংযোজন বা পানি যোজন, যেটাই বলো না কেন, পানি সংযোজন বা পানি যোজন বিক্রিয়া থেকে কখনোই অদক্ষেপ সৃষ্টি হয় না। ঠিক আছে কথাটা? যা সেখান থেকে আমার ক্লাস পানি বা ক্লাস যৌগ তৈরি হয়। আর আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া থেকে আমার সবসময় কি সৃষ্টি হয়? অদক্ষেপণ বিক্রিয়া সৃষ্টি হতে পারে, বা আরও অন্যান্য যে বিক্রিয়াগুলো আছে সেগুলো সৃষ্টি হতে পারে। ওকে, ফাইন। সো আশা করছি তোমরা এই অংশগুলো প্রপারলি বুঝতে পেরেছো। এবারে বলতেছে বিক্রিয়াটি, অর্থাৎ একটু আগে আমাদেরকে যে বিক্রিয়ার কথা বলেছিল, X যৌগের কথা, যে X যৌগ কার সাথে বিক্রিয়া করতেছে? পানির সাথে বিক্রিয়া করতেছে। পানির সাথে বিক্রিয়া করে কি সৃষ্টি করতেছে? অদক্ষেপ সৃষ্টি করতেছে। সো আমি জাস্ট সামারিটা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এবারে এখন এখান থেকে আরো তিনটা প্রশ্ন এসেছে। নাম্বার 1 বলতেছে যে বিক্রিয়াটি কি রকমের? যেহেতু বলতেছে অদক্ষেপ তৈরি হবে, তাহলে অবশ্যই অদক্ষেপ হবে। তারপরে বলতেছে হচ্ছে গিয়ে যে পানি যোজন, না এটাকে পানি যোজন বলবো না, এটাকে বলতেছি আমরা পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ। এটাকে বলতেছি আমরা পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ, নাম্বার 2। আর নাম্বার 3, এটা একটা কি বিক্রিয়া? এটা একটা নন রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া? এটা নন রেডক্স বিক্রিয়া। সো 1 ও 3 যেহেতু সঠিক, তাহলে অবশ্যই এটা কত অ্যান্সার হতে পারে? এটার অ্যান্সার হতে পারে খ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তাপের শোষণ বা উদ্গীরণ অবশ্যই ঘটবে। তাপের শোষণ বা উদ্গীরণ অবশ্যই ঘটবে।
ওকে, কোন কোন বিক্রিয়ায় বলো তো? হাইড্রোজেনের অক্সিজেন বিক্রিয়ায় ডেল H কিরকম? ঋণাত্মক, তো তাপ উদ্গীরণ হবে। নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া ডেল H কিরকম বলো তো? ধনাত্মক, তাপের শোষণ ঘটবে। চিনি ও পানির বিক্রিয়ার এটাই অবশ্যই কি হবে? ডেল H ধনাত্মক হবে। চিনি এবং পানির বিক্রিয়া পানিটা শীতল হয়ে যায়, পানিটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? সো এটাও তাপের শোষণ ঘটবে। তো তিনটা বিক্রিয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তাপের শোষণ বা উদ্গীরণ যে কোনো না একটা ঘটবে। সো অতএব এটার আমার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে অ্যামোনিয়া তৈরি হচ্ছে +92 কিলোজুল। এখানে একটা কথা বলে রাখি, এই +92 কিলোজুল এটা কি বোঝায় বলো তো? এইটা যদি আমরা ডেল H দ্বারা প্রকাশ করি তাহলে -92 কিলোজুল। সো উপরে সমীকরণ, এটা কিন্তু তোমাকে ডেল H দিয়ে প্রকাশ করা হয়নি, এটা প্রকাশ করা হয়েছে সমীকরণের সাহায্যে, মানে সমীকরণ ভিত্তিক আমরা প্রকাশ করেছি। সো সমীকরণের ডান পাশে প্লাস কোনো, মানে সমীকরণের ডানে যদি কোনো বস্তু তাপের মান পজিটিভ হয়, তার মানে বুঝতে হবে যে সেই বিক্রিয়াটা কিরকম হতে পারে? সেই বিক্রিয়াটা হতে পারে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, ফাইন। সো এখন দেখো এখানে কি বলতেছে, নাম্বার 1 বলতেছে তাপ উৎপন্ন হবে। ইয়েস, এটা অবশ্যই আমাদের ডেল H এর মান যেহেতু ঋণাত্মক, তাহলে অবশ্যই সেখানে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। নাম্বার 2, প্রয়োজনীয় চাপ হচ্ছে 200 থেকে 250 ATM। সো আমরা এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা একটা প্রসেস ফলো করি যেটাকে বলা হয় হেবার প্রণালী বা হেবার পদ্ধতি। তো এই হেবার পদ্ধতিতে আমাদের একটা তাপের নির্দিষ্ট মান থাকে, একটা চাপের নির্দিষ্ট মান থাকে, প্রভাবক থাকে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা সেখানে ব্যবহার করি। তো দ্বিতীয় অপশনটা হচ্ছে সঠিক, যে এখানে হেবার প্রণালীতে আমরা কত চাপ প্রয়োগ করব? 200 থেকে 250 অ্যাটম। বিক্রিয়া সংঘটনের তাপ 300 ডিগ্রি সেলসিয়াস। না, এটা সম্ভবত 300 না, 300 বেশি হবে, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এরকমটা হবে। সো এই জন্য 1 এবং 2 যেহেতু সঠিক, তার মানে আমাদের সঠিক অ্যান্সারটা কত? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস কি বলতো? প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। এই মিথেনকে জ্বালাবো, তার মানে কার সাহায্যে বিক্রিয়া করব? অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করব। তাহলে কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো আর পানি পাবো। কার্বন ডাইঅক্সাইড পাবো আর পানি পাবো। সো যেহেতু এখানে পানি অপশনে নাই, কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? আমাদের সঠিক অ্যান্সারটা হবে কার্বন ডাইঅক্সাইড। এবং ওই যে এটা কিন্তু লিখে দিয়েছি বিক্রিয়াটা, যে প্রাকৃতিক গ্যাস প্লাস মিথেন ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, HCl এর উপস্থিতিতে, ঠিক আছে, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? HCl এর উপস্থিতিতে ইথানল প্লাস ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ওকে, তো আমরা এখান থেকে কি করতে পারি? বিক্রিয়াটা ফলো করো। এখানে জাস্ট খুব সহজ একটা হিসাব। ধরো আমরা এখান থেকে ওটা মুছে দিয়ে এখানে প্লাস চিহ্ন দিলাম, তাহলে বিক্রিয়াটা তুমি বুঝতে পারবে কি হবে। তো এখানে জাস্ট মনে রাখতে হবে, অ্যালকোহল থেকে কি পাবো আমরা? খেয়াল করো, অ্যালকোহল থেকে আমরা কি পাবো? অ্যালকোহল থেকে পাবো আমরা OH। আর অ্যাসিড যে, সে আমাকে হাইড্রোজেন আয়ন দেয়। মনে আছে এই কথাগুলো, যে অ্যালকোহলের মধ্যে OH মূলক পাওয়া যায়, আর অ্যাসিড তোমাদেরকে কি দিচ্ছে? অ্যাসিড তোমাদেরকে দিচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে এই OH আর হাইড্রোজেন আয়ন পরস্পর মিলিত হয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? এখানে পানি উৎপন্ন করবে। নাম্বার 2, তাহলে বাকি থাকতেছে কি কি আমার কাছে? বাকি থাকতেছে C2H5। দেখো, C2H5 আমাদের কাছে বাকি থাকতেছে। আর বাকি থাকতেছে কি? আর বাকি থাকতেছে হচ্ছে CH3COO, কারণ H তো অলরেডি পানির মধ্যে চলে গেছে। তো এইটাকে দেখো, আমাদের যেহেতু গ নাম্বারটাকে আমাদেরকে অ্যান্সার বলতেছে, তাহলে CH3COO, যেটা আমরা কি কোন জায়গা থেকে নিচ্ছি? যেটা আমরা অ্যাসিড থেকে নিচ্ছি। CH3COO এটা আমরা অ্যাসিড থেকে নিচ্ছি, আর এটা নিচ্ছি কোন জায়গা থেকে? C2H5 নিচ্ছি আমরা অ্যালকোহল থেকে। সো এটা কি হবে বলতো? এই যৌগটা কি হবে? একটা এস্টার তৈরি হবে, একটা এস্টার তৈরি হবে। সো যার নাম হচ্ছে গিয়া কি? যার নাম হচ্ছে ইথাইল মিথাইল এস্টার। ইথাইল মিথাইল এস্টার। সো দুইটা অ্যালকাইল মূলক থাকবে, মাঝখানে COO থাকবে। সো এইভাবে আমরা এস্টার তৈরি করতে পারি। অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার প্রস্তুত করা যেতে পারে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো, সেম বিক্রিয়াটা একটু আগে যে বিক্রিয়াটা আমরা কমপ্লিট করলাম, জাস্ট সেম বিক্রিয়ার কথাই বলেছে। দেখো, C2H5 যেটা কোন জায়গা থেকে আসতেছে? যেটা আমাদের আসতেছে, সো দেখো আমরা যেটা বলেছিলাম যে আমরা এখান থেকে কি কি নিব, আসলে আমরা অ্যালকোহল থেকে নিব হচ্ছে OH, আর জৈব অ্যাসিড থেকে নেব হচ্ছে H, তৈরি করব পানি। তাহলে আমার পানি আছে। এখন এই যৌগটি কি হবে? তো এই যৌগটি নর্মাল আমরা এভাবে চিন্তা করি, তাহলে বাকি থাকতেছে কি? এইখান থেকে দেখো তো, CH3COO, আর এই অ্যালকোহল থেকে বাকি থাকতেছে কি? অ্যালকোহল থেকে বাকি থাকতেছে C2H5।
তো এইটাই হচ্ছে আমার এস্টারের সংকেত তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে একটু ঘুরাচ্ছি। কীরকমভাবে ঘুরাচ্ছি? আমরা অ্যালকোহল পার্টটাকে আগে লিখছি আর এস্টারের পার্টটাকে আমরা অর্থাৎ জৈব অ্যাসিডের পার্টটাকে আমরা পরে লিখতেছি। তো এটা নামকরণ কি হতে পারে? নামকরণ হচ্ছে ইথাইল মিথানয়েড, সরি ইথাইল ইথানয়েড। অর্থাৎ এখানে কি মূলক? এটা 2 কার্বন বিশিষ্ট কি মূলক? ইথাইল মূলক। আর এখানেও 2 কার্বন বিশিষ্ট কি হচ্ছে? ইথানয়েড। সো ইথানয়েড। দেখো আমাদের গ নাম্বার অপশনটা এখানে আমরা সঠিক হিসেবে পাচ্ছি। ওকে ফাইন, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। সেম বিক্রিয়া যে আমাদেরকে এস্টারের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে আমাদেরকে ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল তৈরি করেছে। সো এখানে কি বলতেছে দেখো, বিক্রিয়াটি উভমুখী। ইয়েস, কথাটা সত্য। সেকেন্ড কথা হচ্ছে বিক্রিয়াটি পানি যোজন না, পানি যোজন না, বরং তুমি এটাকে বলতে পারো পানি বিশ্লেষণ। কেন? কারণ এই বিক্রিয়াকে পানি আছে এবং সেই পানিকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? সেই পানিকে আমরা 2 ভাগে ভাগ করতেছি। তো এটা কি বিশ্লেষণ? এটা হচ্ছে পানি বিশ্লেষণ। আর যেহেতু বললাম এই যে পানি বিশ্লেষণ 3 নম্বর পয়েন্টটা তোমাকে তাই বলতেছে। সো উভমুখী প্লাস পানি বিশ্লেষণ। তো এখানে কোনটা সঠিক হবে? এখানে সঠিক হচ্ছে আমাদের খ নাম্বারটা। আচ্ছা ফাইন। সো চলো আমরা যাব নেক্সট অংশে। যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই দুর্বল। প্রথম কথাটা সত্য, কারণ মিথেন কি পদার্থ? একটা গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয় বলতো? সাধারণত দুর্বলই হয়। আচ্ছা, ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি। ইয়েস, অ্যামোনিয়ার ভর কত? 17 আর মিথেনের ভর কত? 16। সো অবশ্যই যেহেতু অ্যামোনিয়া থেকে আণবিক ভরটা কম, তাহলে ব্যাপন হার অবশ্যই কি হবে? বেশি হবে। 3 নাম্বার, পূর্ণ দহনে 2 মোল অক্সিজেনের প্রয়োজন। সো বিক্রিয়া ঘটাই আমরা মিথেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সো বিক্রিয়াটা দেখো, মিথেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এবারে আসো, আমার যদি পূর্ণ দহনের কথা বলেছে, আংশিক না পূর্ণ দহন, সো এখানে একটা 2 দিতে হবে। এখানে 2 দিলে অক্সিজেন হচ্ছে 2টা, এই যে 2 মোল যেহেতু 2টা, আর এখানে আছে 2টা 4টা। সো এখানেও তো আমার 2 মোল দরকার হবে, তাই তো? সো পূর্ণ দহনে কত মোল অক্সিজেন প্রয়োজন? 2 মোল অক্সিজেন প্রয়োজন। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কত? সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে 134 সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা 135। কি বলতেছে দেখো, বলতেছে হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া। সো বিক্রিয়াটা এখানেই দেখাই আমরা। হাইড্রোজেন সালফাইড H2S প্লাস ক্লোরিন Cl2 ইজিকাস টু বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? HCl প্লাস সালফার। এরকম হবে HCl প্লাস সালফার। আচ্ছা, এবার এখান থেকে কি বলছে দেখো, সালফার উৎপন্ন হয়। ইয়েস, সত্য। হাইড্রোজেন উৎপন্ন হয় না, হাইড্রোজেন তো উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো 2 নম্বর অপশনটা আমরা নিতে পারবো না। 3 নাম্বার, হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। ইয়েস, হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এই যে HCl উৎপন্ন হচ্ছে। সো খ নাম্বারটা সঠিক, 1 ও 3। সালফার উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, 1 ও 3 নাম্বারটি কি সঠিক। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, ইউরিয়ার সমাণু কোনটি? ইউরিয়ার সমাণু হচ্ছে কোনটা বলতো? ইউরিয়ার সমাণু হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, সমাণু বলতে কি বোঝানো হয়? ইউরিয়ার যে সংকেতটা, ইউরিয়ার সংকেত কি বলতো? ইউরিয়ার সংকেত হচ্ছে এরকম, NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়া সংকেত। এখন এই সংকেতটা আমরা বানাবো কোন জায়গা থেকে? এই সংকেতটা বানাচ্ছি আমরা এই সমাণু থেকে, যেখানে দেখো তোমার 2টা নাইট্রোজেন। সো এখানে নাইট্রোজেন আছে 1টা 2টা, হাইড্রোজেন কটা? 4টা। সো 2 আর এই 2 4, হাইড্রোজেন এখানেও 4টা। কে আছে? কার্বন অক্সিজেন। তার মানে আমার ইউরিয়ার সমাণু হচ্ছে এটা। সমাণু বলতে কি বোঝানো হয়? যে আমরা স্ট্রাকচার আণবিক সংকেত সেম রেখে আমরা স্ট্রাকচারটা একটু পাল্টাবো, ফলে আমার একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি হবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 137 নাম্বার প্রশ্ন। বলতেছে যে ইথিন থেকে আমরা পলিথিন, মানে ইথিনের যেই পলিমার, সেই পলিমার থেকে আমরা পলিথিন তৈরি করতেছি। বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কে ব্যবহৃত হয় বলতো? এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করি অক্সিজেন, অর্থাৎ বায়ুমণ্ডলের যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনকে আমরা এখানে কি করতে পারতেছি? প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারতেছি। ওকে, সো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো এখানে একটা ভালো একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়া থেকে আমাদেরকে মূলত কাজ করতে হবে। বলতেছে HCl প্লাস ডিমের খোসা। আচ্ছা, বিক্রিয়াটা তাহলে এখানে দেখি ফেলি আমরা।
HCl। এখন ডিমের খোসার মধ্যে কি থাকে বলো তো? ডিমের খোসার মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট। ডিমের খোসার মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, HCl প্লাস ক্যালসিয়াম কার্বনেট। তাহলে উৎপন্ন কি হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে আমি HCl প্লাস ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, এই যে এখানে বলতেছে যে ডিমের খোসা, তাহলে এই ডিমের খোসার মধ্যে কি থাকতেছে? ক্যালসিয়াম কার্বনেট থাকতেছে। তখন এদের মধ্যে একটা বিক্রিয়া হবে। কি কি বিক্রিয়া হবে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। এখন এই ক্যালসিয়াম ক্লোরাইড এইটা কি বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড এইটা হচ্ছে তোমার লবণ। ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তোমার কি? লবণ। আচ্ছা, এখন বলতেছে, এখন দেখো আমাদেরকে অপশনগুলো একটু ফলো করো। অপশনগুলোতে কি, তাহলে আমরা কিন্তু এইটাই ক্লিয়ার যে এইখান থেকে আমি একটা লবণ পাচ্ছি কে? ক্যালসিয়াম ক্লোরাইড, আর একটা পাচ্ছি গ্যাসীয় পদার্থ যেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে যাচ্ছি আমি আমার নেক্সট যে অপশনগুলো আছে সেগুলোতে। বলতেছে এ পাত্রে সংগঠিত বিক্রিয়ায় উৎপন্ন লবণ, উৎপন্ন কোন লবণের কথা বলেছে বলতো? উৎপন্ন লবণ বলতে কাকে বোঝাচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা দেখো, তাহলে উৎপন্ন লবণকে তরলে পরিণত করতে, মানে আমরা কঠিন অবস্থা থেকে তরলে যাব, সঠিক তাপীয় বক্ররেখা কোনটি? সঠিক তাপীয় বক্ররেখা হচ্ছে ক নাম্বার। এখন কেন ক নাম্বার? কারণ ফার্স্ট অফ অল আমরা আসি কোথায়? আসি কঠিন অবস্থায়। কোথায় যেতে চাচ্ছি? তরল অবস্থায়। কঠিন থেকে তরল অবস্থা। তো তাহলে অবস্থা হবে কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে তোমার কঠিন। খেয়াল করো গ্রাফে, এটা হচ্ছে তোমার কঠিন, এটা হচ্ছে তোমার তরল, আর এটা হচ্ছে সেই মধ্যবর্তী যে অবস্থা যখন তুমি তাপ দিচ্ছ, কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে। সো এই জন্যই কিন্তু আমাদের এখান থেকে কঠিন থেকে তরলে যাওয়ার জন্য অপশন হচ্ছে ক নাম্বারটা। কঠিন থেকে তরলে যাওয়ার জন্য অপশন হচ্ছে আমাদের ক নাম্বারটা। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উদ্দীপকের, খেয়াল করো এবার আমার সেম উদ্দীপকে আছি। বলতেছে উদ্দীপকের এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী। আচ্ছা, উৎপন্ন গ্যাস কোনটা ছিল মনে আছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী কিনা এটা পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হচ্ছে? কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে বলতেছে এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী। ইয়েস, প্রথম কথাটা সত্য। 2 নাম্বার, বি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া। আচ্ছা, আমাকে এবার একটু উপরে যেতে হচ্ছে। বি পাত্রে আসলে কি হচ্ছে? বি পাত্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডই তৈরি করতেছে। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডই তৈরি করতেছে। সো আচ্ছা দেখো, তাহলে উৎপন্ন গ্যাস অম্লধর্মী। ইয়েস, প্রথমটা তো অলরেডি আমরা প্রমাণ করলামই যে কার্বন ডাইঅক্সাইড প্লাস, আচ্ছা এটাকে আমরা একটু আমাদের নোটে দেখাই তাহলে বেটার ভালো হবে। ওকে ফাইন, এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ইজিকস টু কি হচ্ছে? কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড আমরা তৈরি করতে পারলাম এখান থেকে। আচ্ছা, এবারে দেখো বলতেছে কি রেডক্স। কার্বনের জার্মান মান কত? 4+, অক্সিজেন কত? 2-, হাইড্রোজেন কত? +1, অক্সিজেন কত? 2-, হাইড্রোজেন কত? +1, কার্বন কত? +4, আর অক্সিজেন কত? 2-। দেখো তো বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো পরিবর্তন ঘটেছে কিনা? বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। সো যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটাকে কি আমরা রেডক্স বলতে পারবো? না। আচ্ছা, আরেকটা কথা, তাহলে আমাদের সেকেন্ড অপশনটা যেটা বলতেছে রেডক্স, সেটা হবে না, নন রেডক্স হবে। আর এটার 1 মোল সমান কত গ্রাম? হাইড্রোজেন কত? 2টা, সো 2, কার্বন একটা 12, আর অক্সিজেন 3টা, সো 48। তাহলে 48, 60 আর 2 কত হচ্ছে? 62 গ্রাম। 62 গ্রাম। সো এবার যাচ্ছি আমি এখানে। সো আসো, প্রথম কথা হচ্ছে এখানে প্রথম অপশনটা সঠিক, কার্বন ডাইঅক্সাইড। এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী। ইয়েস, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ইজিকস টু কার্বনিক অ্যাসিড, তাহলে অম্লধর্মী। বি পাত্রে সংঘটিত বিক্রিয়া রেডক্স, না এটা রেডক্স হবে না, নন রেডক্স, কারণ আমাদের কিন্তু জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই। সো রেডক্স আমরা বলতে পারবো না, আমাদেরকে সেই বিক্রিয়াটাকে কি বলতে হবে? নন রেডক্স বলতে হবে। আর বি পাত্রে উৎপন্ন যৌগের 1 মোল সমান 62 গ্রাম। 62 গ্রাম, 1 মোল সমান কত গ্রাম? 62 গ্রাম। সো 1 এবং 3 নাম্বারটা সঠিক। 1 এবং 3 নাম্বারটা সঠিক। সো আমাদের গ নাম্বারটা হচ্ছে এখান থেকে কি? সঠিক অ্যান্সার। গ নাম্বারটা হচ্ছে এখান থেকে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বলতেছে যে অ্যামোনিয়াম সায়ানাইড, হ্যাঁ, এই সায়ানাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এক্স একটা উপাদান পাবো। বলতেছে এক্স যৌগটিতে পরমাণুর সংখ্যা কত? তাহলে আসো ফার্স্টে আমরা এক্স এর সংকেতটা তৈরি করি। এটা অলরেডি তোমাদের একটু আগে দেখিয়েছিলাম যে ইউরিয়া হবে, এটা হচ্ছে ইউরিয়ার সমাণু। তো CnH2 CO NH2, ইউরিয়ার সংকেত। আচ্ছা, তো এবারে আমাকে জাস্ট এখান থেকে পরমাণুগুলো কাউন্ট করতে হবে যে আমার এখানে কয়টা পরমাণু
আসলে আছে। তো ফলো করো, এই জায়গাতে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 4টা। কার্বন কয়টা? 1টা। অক্সিজেন কয়টা? 1টা। তাহলে মোট কত হয়? 6 আর 2 8। ঘ নাম্বারটা। মোট কত রকমের পরমাণু আছে, মানে মোট কয়টা পরমাণু আছে? মোট পরমাণু আছে 8টা। সো তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। সো আশা করতেছি এইটুকু পর্যন্ত তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার ফলে সোডিয়াম ক্লোরাইড পানি আর এক্স তৈরি হচ্ছে। তো এই সকল প্রশ্নের ক্ষেত্রে তোমরা খুব সহজেই এক্স যৌগটা আইডেন্টিফাই করতে পারবা, জাস্ট সংখ্যাগুলো মিলাবা। সোডিয়াম আমি উভয় পাশ থেকে সোডিয়াম পাচ্ছি, ক্লোরিনও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি। আচ্ছা, দেন পানি তৈরি হচ্ছে। তো পানির মধ্যে এখানে কি 2টা হাইড্রোজেন চলে গেল, তাহলে হাইড্রোজেন এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা বাদ দাও, তাহলে 4টা থেকে একটা বাদ দাও, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? 3টা। তাহলে একটা নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন মিলে কি তৈরি করতে পারে বলো তো? NH3 তৈরি করতে পারে। সো এখান থেকে আমাদের গ নাম্বার অ্যান্সারটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস বা NH3। আচ্ছা, সো পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াই প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটিতে এ এর মান কত? তো ফার্স্টে আসো বিক্রিয়াটাকে কমপ্লিট করি আমরা। বিক্রিয়াটাকে কমপ্লিট করি। সো বিক্রিয়াটা কমপ্লিট করলে কি হবে? ওয়াই যৌগের জায়গায় কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 সো যেহেতু আমার OH মূলক লাগতেছে কয়টা? 3টা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ন্যূনতম কতটা দরকার হবে OH মূলক পাওয়ার জন্য? 3টা দরকার হবে। সো তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। এখান থেকে আমার সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। ওকে, সো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। যাচ্ছি আমরা পরবর্তী অংশ। আচ্ছা, এখানে একটা কথা বলেছে উৎপন্ন ওয়াই যৌগের, তাহলে ওয়াই যৌগটা কে ছিল? ওয়াই যৌগটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই ওয়াই যৌগের কথাই বলতেছে যে উৎপন্ন ওয়াই যৌগের কি আছে? ক্ষার ধর্ম রয়েছে। এটা অবশ্যই সত্য। হ্যাঁ, ওয়াই যৌগের ক্ষার ধর্ম রয়েছে, যেহেতু এটা একটা কি ক্ষার বা ক্ষারক, এই ধর্ম রয়েছে। বর্ণহীন অদক্ষেপ পড়ে আর হচ্ছে, তাহলে এটা মিথ্যা, অদক্ষেপ পড়তেছে, বাট এটা কিন্তু সাদা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কোন বর্ণের? সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করতেছে। সো এটা হচ্ছে গিয়ে যে মিথ্যা। আর 3 নাম্বারটা ঔষধ শিল্পে, 3 নাম্বারটা বলতেছে যে ঔষধ শিল্পে ব্যবহার রয়েছে। যেহেতু ক্ষারকে আমরা কোন ঔষধে ব্যবহার করি বলতো? আমাদের অ্যান্টাসিড যে ট্যাবলেট আছে, অ্যান্টাসিড ট্যাবলেটে আমরা এটাকে কি করি? ব্যবহার করি। সো তাহলে এটা হচ্ছে আমাদের 1 এবং 3 নাম্বারটা সঠিক, যেটা কিনা আমাদের খ এর সাথে মিলে যাচ্ছে। 1 এবং 3 নাম্বারটা সঠিক, যেটা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের 143 এর সঠিক অ্যান্সার কত? 143 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। ওকে, ফাইন। দেখো, আচ্ছা, বাকি অপশনগুলো তোমরা একবার দেখে ফেলো। এই যে আমাদের 1 এবং 3 নাম্বারটা সঠিক ছিল, তো আমরা এটাকে খ এর সাথে আমরা মিলিয়েছি। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। ইয়েস, কেননা 3টা ক্লোরিন, দেখো 3টা ক্লোরিন, তাহলে -3 তৈরি করবে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে কি +3। আচ্ছা, আয়নিক বন্ধন বিদ্যমান, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কি বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। পানিতে দ্রবণীয়। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ইয়েস, পানিতে দ্রবণীয়। তো 3টাই সঠিক, তাহলে ঘ নাম্বারটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, 3টাই সঠিক। তাহলে এটা সঠিক অ্যান্সার কত হবে? এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা হবে। আচ্ছা, দেখো, বর্ষাকালে বাড়ির ছাদের পিচ্ছিলতা দূর করতে কোনটি ব্যবহার করা হয়? সিলিকন ডাইঅক্সাইড। কেননা বাড়ির ছাদে কি পড়ে? শ্যাওলা পড়ে। শ্যাওলার মধ্যে থাকে কি পদার্থ? ক্ষারীয় উপাদানগুলো থাকে। তো সেখানে আমরা সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে একটা অম্লধর্ম ভাব আছে, এবং সিলিকন ডাইঅক্সাইড কিসের সংকেত? বালুর সংকেত। সো তাহলে আমরা সেই সিলিকন ডাইঅক্সাইড দিয়ে সেই ক্ষারটাকে কি করতে পারি? দূর করতে পারি। মৌমাছির কামড়ে ক্ষতস্থানে জ্বালাপোড়া করে নিচের কোনটির কারণে বলতো? অ্যাসিড থাকে। মৌমাছির কামড়ের মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে, এবং সেই অ্যাসিডের কারণে কিন্তু ক্ষতস্থানে জ্বালাপোড়া তৈরি হয় আর কি। আচ্ছা, ঘ নাম্বার হচ্ছে অপশন। এখানে প্রশ্ন হচ্ছে 147, মৌমাছির কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করতে হয়? চুন। কেননা চুন কি বলতো? চুন হচ্ছে গিয়ে ক্ষারক, আর মৌমাছির কামড়ে কি থাকে? অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করার মাধ্যমে সেখানে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। কোনটি এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে? কার্বনিক অ্যাসিড, যেটা আমরা বিভিন্ন সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বলি। এই সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে কার্বনিক অ্যাসিড, যেটা আমাদের এনজাইমের ক্রিয়াকে গতিশীল করতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন,
পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটি সমস্যা হয়, অর্থাৎ পাকস্থলীতে কি জমা হলে আমাদের মধ্যে অ্যাসিডিটি তৈরি হয়? অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি জন্য ক্ষরণ হয়? ব্যাকটেরিয়াকে, খাবারের মধ্যে বিদ্যমান ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য। বাট যদি আমরা অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ ঘটে তখন আমাদের অ্যাসিডিটি সমস্যা হয়। তো এই অ্যাসিডিটি সমস্যার মূল কারণই হচ্ছে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবনে সম্পন্ন হয় প্রশমন বিক্রিয়া। কেননা দেখো HCl হচ্ছে পাকস্থলীতে বিদ্যমান অ্যাসিড, আর অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেটে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। সো কি প্রশমন বিক্রিয়া হচ্ছে, তাই না? সো তাহলে এটাকে কোন বিক্রিয়া বলবো আমরা? প্রশমন বিক্রিয়া বলবো। অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান? অলরেডি আমরা উপরে বলেই দিলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে অ্যান্টাসিডে কি বিদ্যমান? অ্যান্টাসিডে বিদ্যমান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো চলো আমরা যাব হচ্ছে নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, অ্যান্টাসিড কোন ধর্মী? অ্যান্টাসিড কোন ধর্মী? অ্যান্টাসিড ক্ষারীয় ধর্মী, মানে অ্যান্টাসিড ট্যাবলেটের কথা বোঝাচ্ছে। কেননা যেহেতু পাকস্থলীতে অ্যাসিডকে সে প্রশমন করতে চাচ্ছে তাহলে অবশ্যই তাকে কি হতে হবে? ক্ষারীয় ধর্মী হতে হবে। আচ্ছা, অ্যান্টাসিডের উপাদান নিম্নের কোনটি? মানে কোন উপাদানটা আমরা অ্যান্টাসিডে পেয়ে থাকি? সো দুইটা উপাদান পাই, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর একটা পাই হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম 3+। তো এখানে যেহেতু ম্যাগনেসিয়াম 2+ বলছে তো এইটাই সঠিক অ্যান্সার। বাট সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এটা কিন্তু কোনোটাই আমরা অ্যান্টাসিডের মধ্যে পাই না। আচ্ছা, এক অণু ফেরাস সালফেট কত অণু পানির সাথে যুক্ত হয়? ফেরাস সালফেট সবসময় কত অণু পানির সাথে যুক্ত হবে বলতো? 7 অণু পানির সাথে। ফেরাস সালফেট 7 অণু পানির সাথে যুক্ত হবে। আচ্ছা, এখানে দেখো পরবর্তী প্রশ্ন, হেপ্টাহাইড্রেট, হেপ্টা মানে 7, তাই না? হেপ্টা মানে কি 7, আর হাইড্রেট মানে বোঝানো হয় পানি। হাইড্রেট মানে বোঝানো হয় কি? পানি। সো হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট এর সংকেত কোনটি? অর্থাৎ সহজ হিসাব, ফেরাস সালফেট 7 অণু পানি। ফেরাস সালফেট কত অণু পানি হবে? 7 অণু পানি হবে। আচ্ছা, তো গেল এটা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি মরিচার রাসায়নিক সংকেত অথবা মরিচার সরাসরি সংকেত? ঘ নাম্বার, ফেরিক অক্সাইড N অণু পানি। কারণ মরিচার মধ্যে পানি নির্দিষ্ট নয়, পানির পরিমাণটা ভেরিয়েশন হয়। সো যেহেতু পানি নির্দিষ্ট নয় সেই জন্য আমরা লিখতে পারি কি? Fe2O3 N অণু পানি। Fe2O3 N অণু পানি। পানিযুক্ত ফেরিক অক্সাইডকে কি বলে? পানিযুক্ত ফেরিক অক্সাইডকে কি বলে? মরিচা বলে। যেটা বললাম যে ফেরিক অক্সাইড প্লাস পানি, কিন্তু এখানে পানিটা হচ্ছে N সংখ্যক পানি, এখানে ফিক্সড কোনো পানির অণু থাকবে না আর কি। তাহলে পানিযুক্ত ফেরিক অক্সাইডকে কি বলে? পানিযুক্ত ফেরিক অক্সাইডকে মরিচা বলে। মরিচার জন্য কি কি উপাদান প্রয়োজন, অর্থাৎ কোন কোন উপাদানগুলো মরিচাতে থাকতে হবে? কি থাকতে হবে? পানি থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে, ঠিক আছে? আর কি? অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের দরকার নাই, পানি এবং অক্সিজেন থাকতে হবে। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? গ নাম্বার, পানি এবং অক্সিজেন। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। শ্বসন প্রক্রিয়ায় 1 মোল গ্লুকোজ ভেঙে কত মোল পানি উৎপন্ন হয়? অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় 1 মোল গ্লুকোজ ভেঙে পানি উৎপন্ন হয় কত মোল? 6 মোল। 1 মোল গ্লুকোজ ভেঙে, আচ্ছা দেখো C6H12O6, তাই না? সো এখানে 12টা হাইড্রোজেন আছে। সো তুমি কত মোল পানি উৎপন্ন করতে পারবা? 6 মোল পানি উৎপন্ন করতে পারবা 12টা হাইড্রোজেন দিয়ে। সেই জন্য 1 মোল গ্লুকোজ ভেঙে আমরা পানি উৎপন্ন করতে পারবো কত মোল? 6 মোল। নেক্সট প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়া কোনটি? মানে কোন বিক্রিয়াটা আমাদের শ্বসন প্রক্রিয়ার জন্য বেশি ইউজেবল? তো এটা হচ্ছে এইটা। কোনটা? আমাদের 1 মোল গ্লুকোজ এবং 6 মোল অক্সিজেন বিক্রিয়া করে 6 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 6 মোল পানি তৈরি করে প্লাস কি উৎপন্ন করতেছে? শক্তি উৎপন্ন করতেছে। কেননা তোমরা জানো যে শ্বসন প্রক্রিয়ার ফলে আমরা মূলত অক্সিজেন যেই গ্রহণ করি সেই অক্সিজেন এবং আমাদের দেহের মধ্যে যে সঞ্চিত গ্লুকোজ সেই গ্লুকোজগুলোর ফলে কি উৎপন্ন হচ্ছে? প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে। তো এটা 3 নাম্বার যে বিক্রিয়াটা সেই 3 নাম্বার বিক্রিয়ার সাথে ম্যাচ হয়ে যায় বিধায় আমরা এখানে 3 নাম্বার বিক্রিয়াটাকে শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। অ্যালুমিনিয়াম ধাতুকে, খেয়াল করো, অ্যালুমিনিয়াম ধাতুকে রক্ষা করে কোন অক্সাইড? অ্যালুমিনিয়াম ধাতুকে রক্ষা করে অ্যালুমিনিয়ামের অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইডের সংকেত কি? Al2O3। মূলত এখানে ব্যাপারটা হবে যোজনী এক্সচেঞ্জ হবে। অ্যালুমিনিয়ামে যোজনী যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী আসবে কার কাছে? অ্যালুমিনিয়ামের কাছে। সো Al2O3। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং করার সময় যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দিতে হয় তাকে প্রথমে কি করা হয়? দেখো এখানে খুব ভালো একটা প্রশ্ন যে ইলেকট্রোপ্লেটিং যখন করবো তাহলে আমি যার উপরে প্রলেপ দিব, কোশ্চেনটা হচ্ছে যে ধরো তুমি লোহার তৈরি একটা জিনিসের উপর প্রলেপ দিবে, তো তাকে তো ফার্স্টেই শুরুতেই যে প্রলেপ দেওয়া স্টার্ট করবে এমনটা না, শুরুতে কিছু মেকানিজম আছে, কার্যক্রম আছে, সেগুলো সম্পন্ন করে দেন প্রলেপটা দিতে হবে। সো এখানে বলতেছে যে
ইলেকট্রোপ্লেটিং করার সময় যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দিতে হয় তাকে প্রথমে কি করা হয়, তাকে প্রথমে আমরা কস্টিক সোডা ও পরে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধুয়ে ফেলে পৃষ্ঠতল পরিষ্কার করা হয়। কেননা যদি আমি যার উপরে প্রলেপ দিব তার পৃষ্ঠের উপর যদি ময়লা থাকে তাহলে তো আর প্রলেপ পড়বে না। এটা জাস্ট খুব সুন্দর একটা কথা যে ধরো তুমি একটা কাঠের উপর রং দিবা, এখন সেই কাঠটাকে ফার্স্টে কি করো, পরিষ্কার করে ফেলি, অনেক সময় সেই কাঠটাকে আমরা ধৌত করে শুকাই রোদে দেন রং করি। এমন না যে কাদা মাটি মাখানো আছে আমি তার উপরে রং করে যাচ্ছি, এমনটা কিন্তু করা হয় না। সো এখানে জাস্ট ওই ব্যাপারটাই যে ফার্স্টে আমরা এটাকে কস্টিক সোডা তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এবং পরে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে কি করবো, ফার্স্টে ধুয়ে নিব, ফলে এটার পৃষ্ঠতল পরিষ্কার হয়ে যাবে, দেন তাকে আমরা ইলেকট্রোপ্লেটিং এর জন্য তৈরি করব। সো আশা করতেছি তোমরা এই পার্টটুকু প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো, এই অংশের লাস্ট প্রশ্ন যে গ্যালভানাইজিং করা ধাতুর বৈশিষ্ট্য, অর্থাৎ যেই ধাতুর উপরে আমরা বিভিন্ন ধাতুর প্রলেপ দিব, গ্যালভানাইজিং করব, মানে আচ্ছা গ্যালভানাইজিং বলতে বোঝানো হয় মূলত জিঙ্কের প্রলেপ দেব, কোনো বস্তুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। তো তাহলে সেই ধাতুর বৈশিষ্ট্য কিরকম হবে, সেই ধাতুটি ক্ষয়রোধী হবে, তারপর হচ্ছে ঘাত সহতা হবে, টেকসই হবে। আচ্ছা, ঘাত সহতা বলতে সে আঘাত সহ্য করতে পারবে, আঘাতে সে ভাঙবে না, আর ক্ষয়রোধী হবে, তার যেহেতু অলরেডি তুমি জিঙ্কের প্রলেপ দিচ্ছ তার মানে অন্যান্য বস্তু এসে সেটাকে আর ক্ষয় করতে পারবে না, সো সে ক্ষয়টাকে প্রোটেক্ট করতে পারবে, সে ঘাত বা আঘাত সহ্য করতে পারবে এবং সে টেকসই হবে। সো এখানে তিনটা অপশনই সঠিক। তো তার মানে আমাদের অপশন বলতেছে যে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা কিন্তু জাস্ট আমাদের দেখো এই পর্বের আমাদের জাস্ট যতগুলো এমসিকিউ ছিল সবগুলো এমসিকিউ কিন্তু আমরা খুব সুন্দরভাবে একদম দেখো কোনো এমসিকিউ আমি বাদ দিই নাই। হ্যাঁ, যদিও আমি বলছি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে বা একটু বড় হয়ে যাচ্ছে, বাট এইটা বড় হলেও তোমাদের প্রত্যেকটা এমসিকিউ আমি একদম ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আরও একটা সুখবর হচ্ছে এরকম কিন্তু আমরা আমাদের এই বইয়ের মধ্যে যতগুলো এমসিকিউ আছে শর্ট সিলেবাসের মধ্যে সবগুলো এমসিকিউ তোমাদেরকে এরকম জাস্ট ধরে ধরে আমি বিক্রিয়া করে জাস্ট ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে না এটার অ্যান্সারটা কেন ক, খ অথবা গ, ঘ হলো। তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের জন্য একটি ভালো যুগান্তকারী মাইলফলক হতে যাচ্ছে। তোমরা যারা কেমিস্ট্রি এমসিকিউতে দুর্বল আছো বা সিকিউতে দুর্বল আছো বা কেমিস্ট্রিতে ভালো করতে পারছো না, তাদের জন্য এই বইটি একটি উত্তম সহায়ক। তার কারণ আমরা প্রত্যেকটা অংশের সাথেই কিউআর কোড দিচ্ছি, তোমাদের যার যেখান থেকে যেভাবে সমস্যা হবে তোমরা জাস্ট ফোন হাতে নিয়ে কিউআর কোডটা স্ক্যান করো, ভিডিও দেখো, তোমার যেখানে সমস্যা হয় প্রয়োজন বোধে সেই জায়গা পর্যন্ত ভিডিওটা টেনে নিয়ে যাও, দেখে ফেলো, তোমার সমস্যার সমাধান। এই জন্যই কিন্তু আমরা আমাদের বইয়ের টাইটেলটা কি দিয়েছি বলতো, বাংলাদেশের এই প্রথম বইয়ের সাথে কি টিচারও ফ্রি, অর্থাৎ তুমি যেখানে সমস্যায় পড়বা ইনশাআল্লাহ তুমি সেখানে আমাকে দেখতে পাবা, শুধুমাত্র কষ্ট করে তোমাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো আমি আশা রাখবো তোমরা আমাদের এই বইটি তোমরা সংগ্রহে রাখবা, সংগ্রহ করবা, ভালোভাবে পড়বা এবং কেমিস্ট্রিতে অনেক ভালো ফলাফল করবা, তাহলেই আসলে আমাদের এই কষ্টটা সার্থকতা পাবে। তো যাই হোক, আমরা আমাদের এই পর্বটি এখানেই শেষ করতেছি, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।